কুইন্স গল্পটি আবর্তিত হয়েছে একটি অত্যন্ত শক্তিশালী পরিবারকে কেন্দ্র করে। গল্পের শুরুতেই বোঝা যায় একটি নির্দিষ্ট রাত্রে ঘটে যাওয়া ভয়ানক গণহত্যা পুরো পরিবারের চাকা ঘুরিয়ে দেয়। এই নৃশংস ঘটনায় পরিবারের 4 জন পুরুষরাই মারা যায়। একই দিনে 4 জন নারী বিধবা হয়। সদ্য বিবাহিত স্বামীর রক্তে ভেসে গেছে স্ত্রীর মেহেন্দি পরা হাত। সেই শোকে কিছুটা বিলাপ করার পরই পাশে পড়ে থাকা সেই বন্দুক হাতে তুলে নেয় অভাগা মেয়েটি। গর্ভবতী মীরার নেতৃত্বে 4 জন নারীরা মাথা নত করতে অস্বীকার করে। প্রতিশোধের নেশায় তারা নীলমণি মিশ্রের ক্ষমতাকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলার ষড়যন্ত্র করে। নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য তারা সবকিছু উৎসর্গ করে, যেখানে রক্তের জবাব রক্ত দিয়েই দিতে হয়। গল্পের এই 4 জন নারীর চরিত্রে দেখা গেছে মিমি চক্রবর্তী, পায়েল দে, বৈশাখী মাজিদ এবং দেবযানী সিংহকে। গল্পের একটি মূল সংলাপই হচ্ছে যে রাত ভেসেছিল রক্তে, সেই রাতেই জন্ম নিয়েছিল প্রতিশোধের আগুন। প্রথমে এই 4 জন নারী পরিস্থিতির শিকার হলেও শোককে শক্তিতে পরিণত করে তারা একজোট হয়। ক্ষমতা, রাজনীতি আর অপরাধের সাম্রাজ্যের বিরুদ্ধে তারা নিজেরা এবার শিকার নয়, বরং শিকারী হয়ে মাঠে নামে। এটি এমনই 4 জন নারীর গল্প যারা তাদের পরিবারের পুরুষদের হত্যার প্রতিশোধ নিতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অপরাধ ও রাজনীতির নোংরা দুনিয়ায় পা রাখে এবং নিজেদের কুইন বা রানী হিসেবে প্রতিষ্ঠিত করে। কিভাবে তারা নিজেদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। উত্তরবঙ্গের পাহাড়ি টাউন সাহেব বাড়ি। মানিক সরকার সেখানকার ভগবান। চা বাগানের গরিব মানুষদের ভীষণ ভালোবাসে মানিক সরকার। এখানকার ধোপা বস্তিতেই মানিক সরকারের জন্ম। আজ রাতে ওদের বাড়িতে বিশাল রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। মানিক সরকারের মেজ ছেলে অর্জুন এবং ওর স্ত্রী মীরার আজ রিসেপশন পার্টি। মানিক সরকারের 3 ছেলে, বড় ছেলে উজ্জ্বল, মেজ ছেলে অর্জুন এবং ছোট ছেলে শুভ। প্রচুর খাওয়া দাওয়া, গান বাজনা, অতিথি আপ্যায়ন এবং সেলফি সবই চলছিল। এসবের মধ্যে হঠাৎই ছন্দপতন। মানিক সরকারের খাস চাকর কালী এসে মানিক সরকার সমেত ওর 3 ছেলেকে গুলি করে মারল। সঙ্গে সঙ্গে এই উৎসবের রাত্রি হঠাৎই ভয়ঙ্কর নিস্তব্ধতায় পরিণত হলো। সেজেগুজে থাকা মীরা হতভম্ব হয়ে গেছে। চোখের সামনে এই একদিন আগে বিয়ে করা বর আজ মাটিতে গুলিবিদ্ধ হয়ে মরে পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারধার। অতিথিরা সব ছুটে পালাচ্ছে আর 4 মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। সেই রাতে পরপর 6টা গুলি চলেছিল। এবার পুরো গল্পটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। পাহাড়ি এলাকায় এমনিতেই রাত একটু তাড়াতাড়ি নেমে আসে। সেরকমই এক নিস্তব্ধ রাত। কুলকুল শব্দে বয়ে চলেছে নদী। কিন্তু এইসব শান্ত পরিবেশেও যে এইরকম ঘটনা ঘটে তার কজনই বা জানে। এই ফাঁকা রাতে হয়ে চলেছে মেয়ে পাচার। কিন্তু লোকাল ধোপা বস্তির ছেলে ভোলা তার কিছু লোকজনদের নিয়ে এসে সেই গাড়ি আটকে দেয় আর মেয়েগুলোকে বাঁচায়। কিন্তু পাচারকারীদের মেন লিডার ভূষণকে ধরতে পারে না। রিসেপশনের দিন সকালবেলা মীরা দেখলো যে ও প্রেগনেন্ট। আসলে মীরা আর অর্জুন ব্যাঙ্গালোরে থাকে। ওখানেই ওদের পরিচয়, তারপর ওদের 8 বছরের প্রেম। এদিকে বাড়িতে এলো মানিক সরকারের এককালের ছোটবেলার বন্ধু নীলমণি মিশ্র। একসময় বন্ধু থাকলেও আজ তারা ঘোর শত্রু। নীলমণি তার কাকা এমএলএ গৌতম রায় এবং ছেলে শঙ্করকে নিয়ে এসেছে মানিক সরকারের সাথে কথা বলতে। নীলমণি 24 বছর পর আজ এই বাড়িতে এলো। গৌতম মানিক সরকারকে বলল, তুই প্রথম এমপি ইলেকশনে দাঁড়াবি, জিতবি তো শিওর, তারপর তো তোর চাপ বাড়বে। বেশিরভাগ সময়টাই তোকে দিল্লিতে কাটাতে হবে। তাই বলছিলাম তোর বর্ডারের এলাকার একটা পোর্শন এখন থেকে নীলমণি সামলা, তুই হিসাব রাখবি সবটা। তখন একটা ফোন এলো। ভোলা ভিডিও কল করে বলল, মেয়েগুলোকে সেফলি উদ্ধার করতে পেরেছে সাহেব। ছেলেগুলো বলছে ওরা শঙ্করের লোক। এখন কি করব এদের? মানিক সরকার বলল, মেরে ফেল সবকটাকে। তারপর গৌতমকে বলল, কি ভাবছিলি তোরা আমি এখানে এমনি বসে আছি? নিজের এলাকার গরিব মেয়েগুলোকে বাজারে বেচবি? আমি থাকতে এটা কখনোই তোদের করতে দেব না। আর আমার এরিয়া সামলানোর দরকার হলে আমার ছেলেরা সামলে নেবে, তোদের দরকার নেই, তোরা যেতে পারিস। নীলমণি ওর ছেলে শঙ্কর আর কাকা গৌতম বেরিয়ে যাবার সময় দেখলো পরিবারের সকলে গ্রুপ ফটো তুলছে। এদিকে অর্জুন বাবা হবে শুনে তো ভীষণ খুশি। ও বলল, আগে ব্যাঙ্গালোরে ফিরে যাই, তারপর সবাইকে জানাবো। ফেরার পথে গৌতম বলল, শঙ্কর, লোকগুলো ধরা পড়লো কি করে? তুই তো বলেছিলি তোর চেনা রুট। এদিকে লেপচার কাছে মেয়ে দেবার জন্য অনেক টাকা নিয়ে বসে আছে নীলমণি মিশ্র, আর মেয়েগুলোর গাড়ি বারবার আটকে দিচ্ছে মানিক সরকার।
ওদিকে লিপচা ভয়ঙ্কর লোক, বারবার ভয় দেখাচ্ছে নীলমণিকে। গৌতম বলল, তোর অতি লোভে আজ এই অবস্থা। মানিক সরকার যতদিন এখানে আছে ততদিন ওই এক নাম্বার। নীলমণি বলল, আর মানিক সরকার যদি না থাকে? তারপর এলো সেই রিসেপশনের রাত। মানিক সরকারের বাড়িতে নিমন্ত্রিত নীলমণি, শঙ্কর এবং এমএলএ গৌতম সেখানে এসেছে। এদিকে এমএলএ গৌতমের ছেলে বান্টি মানিক সরকারের ছোট ছেলে শুভর বন্ধু, কিন্তু তলে তলে শুভর স্ত্রীর সাথে বান্টির একটা পরকীয়া সম্পর্ক রয়েছে। ওরা মেসেজে কথা বলছে। অন্যদিকে শুভ বান্টিকে গান বাজানোর জন্য একটা ব্লুটুথ স্পিকার দিল, বলল, তোর মোবাইল থেকে একটা ভালো সানাই বাজা। মানিক সরকার ধোপা বস্তির লোকেদের দান করছে। ঠিক তখনই ওর খাস চাকর কালী এসে প্রথমে মানিক সরকার, তারপর ওর বড় ছেলে উজ্জ্বলকে সবার চোখের সামনে গুলি করলো। ওদিকে রুমে ছিল শুভ, ও বান্টিকে ফোন করতেই যাচ্ছিল, তখনই কেউ ওকে গুলি করলো। তারপর শঙ্কর এসে অর্জুনকে মীরার সামনে গুলি করে মারলো। শঙ্কর বরাবরই অর্জুনকে পছন্দ করতো না। এক রাতেই সব শেষ। আর তখন নীলমণি মিশ্র বসে বসে রিসেপশনের খাবার খাচ্ছে। খাওয়া শেষ হলে ও মানিক সরকারের মৃতদেহের সামনে বসে থাকা ওর স্ত্রীকে বলল, বৌমণি, ওকে একটা কথা শুনতে বলেছিলাম, শুনলো না, তাই মারতে হলো। কিন্তু আমি জানি তুমি আমার কথা শুনবে। এবার নীলমণিকে ডাকা হয়েছে থানায় জেরা করতে। অফিসার সোমনাথকে নীলমণি বলল, আমি খাবার খাচ্ছিলাম, তখনই শুনি গুলির শব্দ। তারপর দেখি মানিক মাটিতে পড়ে আছে। ডায়েরি লেখা শেষ হয়ে গেলে অফিসার বলল, এবার বলুন তো নীলমণি বাবু, মানিক বাবুকে কেন মারলেন? নীলমণি বলল, ও যদি একবার ভোটে দাঁড়াতো তাহলে ওকে আর ম্যানেজ করা যেত না, তাই মেরে দিলাম। এবার ওদের বউগুলো ভয় পেলে ভালো, না হলে জ্যান্ত জ্বালিয়ে দেবো। সকালে 4-4টে মৃতদেহ বাড়ির সামনে রাখা হয়েছে। বাড়ির মেয়েদের ধরে রাখা যাচ্ছে না। বাইরে মিডিয়া ভিড় জমিয়েছে। এসেছে পুলিশ, এসেছে মীরার বাবা। মানিক সরকারের বড় ছেলে উজ্জ্বলের মেয়ে রুচি সবার মুখাগ্নি করলো, কারণ ওই এই বংশের একমাত্র বংশধর। মানিক সরকারের স্ত্রী ওর আরেকজন বিশ্বস্ত লোক নানাকে বলল রুচিকে নিয়ে পাহাড়ে চলে যেতে। বলল, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। এরপর শ্মশানে এলো নীলমণি। মানিক সরকারের স্ত্রীর কাছে এসে বলল, একটা কাজ করতে হবে। সিন্ডিকেটের লোকজনদের বলে দিতে হবে যে তুমি এখন থেকে সমস্ত দায়িত্ব আমার হাতে দিয়ে দিলে। মীরা শঙ্করের কলার চেপে ধরে বলল, অর্জুনকে তুই আমার চোখের সামনে মেরে, আমি পুলিশকে সবটা জানাবো। শঙ্কর আর ওর বাবা হাসলো। ওরা তো জানে পুলিশ ওদেরই হাতে। এদিকে ভোলাকে শ্মশানে ঢুকতে দিচ্ছে না নীলমণির লোক। ভোলা বলল, মানিক সরকার আমার বাবার মতো ছিল, একবার আমাকে ভিতরে যেতে দাও। কিন্তু তবুও ওরা ভিতরে ওকে ঢুকতে দিল না। এই 4জন বিধবার সিঁদুর মোছা হলো, শাখাও ভাঙা হলো। তারপর ওরা গাড়িতে করে ফেরার সময় ভোলা ওর বড় মার কাছে এসে বলল, তুমি একবার বলো বড় মা, গোটা সাহেব বাড়ি, গোটা ধোপা বস্তি তোমাদের সাথে আছে। এক রাতে ওদেরও সবকটাকে মেরে শেষ করে দেব। এই ভোলা নীলমণির বিরুদ্ধে চিরকাল আওয়াজ তুলেছে, প্রচুর মারও খেয়েছে, তবু থামেনি। মীরা দেখলো শুধু ভোলার চোখে রয়েছে বদলার আগুন। এদিকে এমএলএ গৌতমের ছেলে বান্টি ফোন তুলছে না, তাই গৌতম ভয়েস কলে কিছু কথা মেসেজ করলো। তারপর নীলমণির কাছে এসে বলল, তোর ব্যাপারটা কি রে? একবার জিজ্ঞেস করলি না কেন? শুধু মানিককে মারার কথা ছিল, ওর ছেলেদের মারলি কেন? এখন মানিকের বউ যদি ভোটে দাঁড়ায় তাহলে কি হবে? আমাকে তো হাইকমান্ডকে জবাব দিতে হবে নাকি? নীলমণি বলল, মানিককে আমরা দুজনেই মারতে চেয়েছিলাম, কিন্তু মেরেছি আমি। আর ওর ছেলেগুলোকে ছেড়ে দিলে ওরা তোর পিছনে নয় আমার পিছনে পড়তো। পুলিশ কিচ্ছু করবে না, আর ওই বিধবাগুলো ভয়ে মুখ বন্ধ করে রাখবে। আর লেপচা ঠিক সময়ে ওর জিনিস পেয়ে যাবে। নীলমণি শঙ্করকে বলল, মানিকের বাড়ির ড্রাইভার, চাকর, মালি, জমাদার সবাইকে এমন ভয় দেখাও যেন কেউ ওই বাড়িতে না থাকে। একটা আলপিন পড়ার আওয়াজ হলেই যেন ওই 4 বিধবা ভয় পেয়ে যায়। এবার রাত্রে থানাতে মীরা ওর বাবাকে নিয়ে এলো নীলমণির বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে। অফিসার বলল, নীলমণি তো গুলি চালায়নি, সাক্ষী আছে। মীরা বলল, কিন্তু ওর কথাই তো গুলিটা চলেছে। তখনই সেখানে এলো কালী। ও স্টেটমেন্ট দিল যে আমি মানিকবাবু আর ওর ছেলেদের মেরেছি। মানিক মেয়ে পাচার করত, ওর ছেলেগুলোও একই রকম হয়েছিল। আমি সাথ দিতে চাইনি, তখনই আমাকে টাকার লোভ দেখায়। এতেও আমি রাজি না হওয়ায় ওরা আমার মেয়েটাকে আটকে রাখে, তাই আমি ওকে খুন করেছি। মীরা বলল, কালী, তুমি মিথ্যা কথা বলছো, কার কথাই তুমি এমন করলে বলে দাও। তখনই অনেকগুলো লেডি অফিসার এসে মীরাকে বাইরে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে কালীর একটা বাচ্চা মেয়ে ওর কাছে আসে। কালী বলল, কি রে, ওরা টাকা দিয়েছে? মেয়েটি বলল, না, নীলমণি মিশ্র ওই বাড়িতে ঢুকতেই দেয়নি।
বলল কাউকে কিছু বললে তোদের দুটোকেও শেষ করে দেব। এবার কালী নিজের কপাল চাপড়াতে লাগলো। ওদের এই কথা অফিসার সোমনাথ দরজার বাইরে থেকে শুনতে পেল। অন্যদিকে মীরার বাবা বলল, এরা খুবই প্রভাবশালী লোক, যারা এদের একসাথে মারতে পারে তারা আমাদের দুজনকেও মেরে ফেলতে পারে। চল তুই আর আমি ব্যাঙ্গালোরে ফিরে যাই। মীরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে, চোখের থেকে ক্রমাগত জল পড়ে চলেছে। এদিকে মীরা শ্মশান থেকে ফিরে দেখলো বাড়িতে একটাও কাজের লোক নেই। ওর শাশুড়ি বলল, তোমরা যে যার বাপের বাড়ি চলে যাও, তোমাদের সামনে সারা জীবনটা পড়ে আছে। মীরা বলল, মা আমি প্রেগনেন্ট, অর্জুনের সন্তানকে আমি কি জবাব দেব? আমি কোথাও যাব না। ঠিক সেই সময় বান্টি এলো মানিক সরকারের বাড়ি। শুভর বইয়ের সাথে ওর ঘরে ঢুকে বলল, শুভর কটা জিনিস ছিল অফিসে, রেখে দাও। এই বলে শুভর পিস্তলটা টেবিলে রাখলো। শুভর স্ত্রী বলল, আমি কখনো চাইনি বল শুভ এভাবে মরে যাক। আমি চাইতাম না যে শুভ আমাদের এই সম্পর্কর ব্যাপারটা জানুক। বান্টি জড়িয়ে ধরে বলল, তুই এমন ভাবছিস কেন, সব ঠিক হয়ে যাবে। এরপর বান্টি বাথরুমে গেল ফ্রেশ হতে আর নিজের ফোনটা চালু করলো। তখনই ওর মোবাইলে ওর বাবার ভয়েস মেসেজটা ঢুকলো। ওর বাবা বলছে, এই বান্টি ফোন তুলছিস না কেন? আমি নীলমণিকে দিয়ে আরামসে কাজটা করাচ্ছিলাম, মাঝখানে তুই শুভকে গুলি করতে গেলি কেন? এদিকে বান্টির ফোনের ব্লুটুথ কানেকশন করা ছিল স্পিকারের সাথে। কাল রাত্রে ওর মোবাইল থেকেই তো গান বাজছিল, তাই এই ভয়েস মেসেজটা মীরা সমেত বাড়ির সবাই শুনতে পেল। বান্টি বাথরুম থেকে বেরোলে শুভর স্ত্রী বলল, তুই এটা কেন করলি? শুভকে তুই কেন মেরে দিলি? তুই কি ভেবেছিলিস ওকে মারলে আমি তোর সাথে থাকবো? বান্টি বলল, বেশ করেছি, সারা জীবন 2 নম্বর হয়েই থাকবো নাকি? বেশি কথা বললে তোকেও মেরে দেব। বলে শুভর স্ত্রীর মুখটা চেপে ধরল। হঠাৎ পিছন থেকে মীরা এসে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে বান্টির মাথায় আঘাত করে। তাতে গিয়ে বান্টি আরো রেগে যায় আর পিস্তল বের করে শুভর স্ত্রীকে মারতে যায়। তখনই টেবিলে থাকা শুভর পিস্তল চালিয়ে দেয় মীরা। স্পট ডেথ হয়ে যায় বান্টির। পরদিন নীলমণি মিশ্রর রিসোর্টের সুইমিং পুলে বান্টির মৃতদেহ পাওয়া যায়। মীরার শাশুড়ি বলল, শুভ আর বান্টি ছোটবেলা থেকে সব সময় একসাথে থাকত, কি দুরন্তটাই না ছিল দুটোতেই। সেই বান্টি আজ শুভকে মেরে ফেললো। বান্টির মৃতদেহ তখনও মেঝেতে পড়ে রয়েছে। এবার এটার তো একটা ব্যবস্থা করতে হবে। তাই মীরা ভোলাকে ফোন করলো। ভোলা এলে একটা কালো পলিথিনে মুড়ে ফেলা হলো মৃতদেহ। তারপর সবাই মিলে ধরাধরি করে বান্টির গাড়িতেই ওর মৃতদেহ তোলা হয়। এরপর ভোলা গাড়ি চালিয়ে নীলমণির রিসোর্টেই যায়। তারপর চুপি চুপি ওরা 5 জন মিলে ধরাধরি করে মৃতদেহ সুইমিং পুলের জলে ফেলে দেয় আর গাড়ির পিছনে ওয়েট করতে থাকে। ভোলা একটা বাইরের গাড়ি, মানে রিসোর্টের যেটাতে মাল ঢুকে, সেই গাড়ি ওদের লোকদের আনতে বলেছিল। ওতে করেই মীরা আর ভোলা বা বাকি মেয়েরা রিসোর্টের বাইরে চলে যায়। তারপর বাড়িতে ফিরে মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে। পরদিন সকালে আবার রিসোর্টের সামনে মিডিয়ার ভিড় জমা হয়। বলে, মানিক সরকারের মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই এমএলএর ছেলের মৃত্যু, এর মধ্যে কি কোনো কানেকশন রয়েছে? এদিকে এমএলএ গৌতম নীলমণি আর শঙ্করকে ফোনে পাচ্ছে না। অন্যদিকে অফিসার এলো জায়গাটার ময়না তদন্ত করতে। একজন কনস্টেবল বলল, স্যার মানিক সরকারকে সরানোর পর নীলমণি ওই জায়গায় বসতে চাইছিল। এখন শুধু গৌতম রায় আর ওর ছেলে বান্টিকে সরাতে পারলেই ওর পথ তো পরিষ্কার। রিসোর্টের গার্ড অফিসারকে বলল, কাল রাত্রে বান্টি একবার বেরিয়েছিল, তারপর আবার কটেজে ফিরে আসে। শঙ্কর আর ও একসাথেই তো ছিল। এদিকে লেপচার কাছে গেছে নীলমণি আর শঙ্কর। লেপচা বলল, 20টা মেয়ের কথা হয়েছিল, আগের বার তো গাড়ি ধরা পড়লো, এবার মেয়ে না পেলে তোমাদের একটাকেও ছাড়বো না। নীলমণি বলল, 14টা মেয়ে পেয়ে গেছি, বাকিদের ব্যবস্থা হয়ে যাবে। ফেরার সময় বান্টির মৃত্যুর খবরটা পেল নীলমণি, সাথে একটা ফটো। সেখানে বান্টি আর শঙ্কর একসাথেই ছিল। এদিকে মানিক সরকারের বাড়ি এসেছে অফিসার। বাড়িটা একবার ঘুরে দেখতে চাইলো। অফিসার সবটাই বুঝতে পারছে। যেখানে বান্টিকে মারা হয়েছিল সেখানে গেল অফিসার। মীরাও তার পিছন পিছন যায়। অফিসার সবটা দেখে বলল, একটা কথা বলি, তলোয়ার যখন আপনারা বার করেছেন তখন সাথে ঢালটাও রেডি করে রাখবেন। সেই রাতেই মীরাদের বাড়ির বাইরের ফুলের গেটে আগুন লাগিয়ে শঙ্কর হুমকি দিয়ে বলল, যদি জানতে পারি তোরা বান্টিকে মেরেছিস তাহলে ভিতরে ঢুকে সব কটাকে জ্যান্ত জ্বালাবো। মীরা সবাইকে বলল, শুধু তলোয়ার দিয়ে আর লড়াই করা যাবে না, এবার ঢালটাও লাগবে। অন্যদিকে পাহাড়ে একই স্কুলে পড়ে রুচি আর নীলমণির একমাত্র নাতি আদিত্য। রুচি আদিত্যর সাথে দেখা করে বলল, শঙ্কর কাকা তোর জন্য একটা গিফট পাঠিয়েছে রে, গাড়িতে আছে, চল নিয়ে নিবি। আদিত্য গাড়ির কাছে এলে ওকে টেনে গাড়িতে তুলে নেওয়া হলো। এটাই হলো মীরার ঢাল। এরপর মীরা ওর জারা আর শাশুড়ি মিলে নীলমণির বাড়িতে আছে বান্টির মাকে সান্ত্বনা দিতে। মীরা একটু ভিতরের দিকে গিয়ে দেখে যে এমএলএ গৌতম রায় এবার ভীষণ রেগে আছে নীলমণির উপর। ওর ধারণা শঙ্করই বান্টিকে মেরেছে।
হয়েছে। নীলমণি বলল, শান্ত হও, যারা এটা করছে তারা চায় আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি। এরই মধ্যে মীরার কথা মতো ভোলা নীলমণিকে বেনামি ফোন থেকে ফোন করে বলল, তোমার নাতিকে কিডন্যাপ করা হয়েছে। বাইরে দাঁড়িয়ে থেকে মীরা দেখলো এটা শোনার পর নীলমণির মুখের এক্সপ্রেশন কেমন হয়। এবার নীলমণি গৌতম রায়ের দিকে পিস্তল তুলে বলল, আমি তোর ছেলেকে মেরেছি ভেবে তুই আমার নাতিকে কিডন্যাপ করেছিস? গৌতম বলল, আমি কিছুই করিনি। ওদের দুজনের এই ঝামেলায় মীরা হেসে সেখান থেকে বেরিয়ে গেল। ওদিকে ভোলার কয়েকটা ছেলে দেখলো নীলমণির একটা লোক বাইকের পিছনে কালো ব্যাগে করে কিছু নিয়ে যাচ্ছে। ওরা ছেলেটার রাস্তা আটকে দাঁড়ালো। ছেলেটা ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর এরা ব্যাগ খুলে দেখে ভিতরে অজ্ঞান অবস্থায় রয়েছে কালীর সেই বাচ্চা মেয়েটা, অর্থাৎ নীলমণি একেও পাচার করতে চাইছিল। শঙ্কর ওর বাবাকে বলল, মার্কেটে খবর আছে ভোলা আর ওর বস্তির লোক বিধবাগুলোকে সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় ওই বিধবাগুলোই বান্টিকে মেরেছে। তুমি শুধু একবার বলো, আমি ওদের সব কটাকে শেষ করে দিয়ে আস। নীলমণি বলল, ভুলে যাস না আমার নাতি এখন ওদের হাতে। আগে ওকে 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আন, তারপর তুই যা করার কর। আর আমার ধারণা আদিত্য এখনো পাহাড়েই আছে। এদিকে আমরা দেখি আদিত্য কিছুই খাচ্ছে না। গাড়িতে রুচি ওর জন্য খাবার নিয়ে এলো, বলল কদিন পরই তোকে ছেড়ে দেওয়া হবে, খাবারটা খেয়ে নে। এদিকে ভোলা মীরাকে বলল, কিছু করার আগে নীলমণির ক্ষমতাটা আপনার জানা দরকার। এই নর্থ বেঙ্গলের বন্ধ হয়ে যাওয়া চা বাগানের হাজার হাজার শ্রমিক আছে। 2 টাকার লোভ দেখিয়ে এদের মেয়ে বাচ্চাদের বিক্রি করাটা কোনো বড় ব্যাপার নয়। নীলমণি এই ব্যবসাটা শুরু করেছে। সাহেব আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। খবর আছে নীলমণির সঙ্গে কাঠমান্ডুর একটা বড় গ্যাংয়ের ডিল হয়েছে। মীরা বলল, তার মানে নীলমণির মাথা থেকে ওই গ্যাংয়ের হাত সরলে ওর আর টাকার ব্যাকআপ থাকবে না। নীলমণির একটা লোককে ধরে অনেক মারধর করে জানা গেল আজ রাত 12টার সময় মেয়েদের ডেলিভারি করার অর্ডার ছিল। ভূষণ ডেলিভারি নিতে আসবে, লেপচার অর্ডার আছে। এদিকে কালী ওর ভুলের জন্য জেলের ভিতরেই আত্মহত্যা করলো। এবার রাত্রে ভোলা তার লোকজনদের নিয়ে গেল সেখানে যেখানে ডেলিভারি করা হবে। মীরারা 4 জন থাকবে অন্য গাড়িতে। মেয়েদের গাড়িতে তোলা হলো। শঙ্কর ভূষণকে ফোন করে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? ভূষণ বলল, একটা মেয়ের ওয়েট করছি, তারপরই গাড়ি ছাড়বো। তখনই ভোলা দূর থেকে ভূষণের 2 জন লোককে গুলি করে বলল, তোমাদের 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ভূষণ সবাইকে বন্দুক নামাতে বলো। সবাই বন্দুক নামালে ভোলার লোকেরা এসে সেই বন্দুকগুলো তুলে নেয়। তারপর এলো মীরারা। ভূষণ বলল, মেয়েগুলোকে রেখে দিন, আমাকে ছেড়ে দিন। তখনই নানা মীরাকে ফোন করে বলল, পাহাড়ে আদিত্যর খোঁজ চলছে, এখানে বেশি দিন ওকে রাখা যাবে না, আপনারা সাহেব বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করুন। মীরা শুভর স্ত্রীকে নিয়ে পাহাড়ে যাবে ঠিক করলো। আর ভোলাকে বলল, এদের ধরে রেখো, একটাও যেন ছাড়া না পায়। আর শঙ্কর বা লেপচা কেউ যেন জানতে না পারে ওদের গাড়ি আবারও ধরা পড়েছে। তারপর ওরা বেরিয়ে পড়ে। এদিকে আদিত্যকে একটা ঘরে আটকে রাখা হয়েছে। আবারও রুচি এসে দেখলো খাবারের কাঁচের প্লেটটা আদিত্য ভেঙে দিয়েছে, কিচ্ছু খায়নি। ওর সামনে এবার মোমো রেখে গেল রুচি, কিন্তু আদি ওই ভাঙা কাঁচের প্লেটের টুকরো দিয়ে ওর হাতের বাঁধনটা ততক্ষণে কাটতে শুরু করেছে। এই ফরেস্ট কলোনিতে এসে মীরা দেখলো আদিত্য পালিয়েছে। মীরার মাথায় আকাশ ভেঙে পড়লো। এবার তো নীলমণি ওদের আর ছাড়বে না। ওদের যে করেই হোক আদিত্যকে খুঁজে বার করতেই হবে। আদিত্য জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে এক সময় রাস্তায় এসে পৌঁছালো। তারপর একটা গাড়িতে উঠে বসলো। এদিকে ভূষণ ভোলার একজন লোককে বলল, আমার ভীষণ টয়লেট পেয়েছে, একবার ছেড়ে দাও। টয়লেট যাবার নাম করে ভূষণ সেই লোকটাকে মেরে পালালো। আর ফোন করলো লেপচাকে, বলল সাহেব বাড়ির বিধবাগুলো শিপমেন্ট আটকে দিয়েছে, মেয়েগুলো ওদের কাছেই আছে। ওদের বাড়ির একটা মেয়ে পাহাড়ে গেছে ফরেস্ট কলোনিতে। ভোলাও এই খবরটা মীরাকে দিল। মীরা হন্যে হয়ে আদিত্যকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে শঙ্করও গেছে পাহাড়ে 10 লাখ টাকার লোভ দেখিয়ে আর আদিত্যর ফটো দেখিয়ে বলল, যে প্রথম খবর দিবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। অনেক খোঁজাখুঁজির পর মীরা আদিত্যকে দেখতে পেল আর আবারও ওকে গাড়িতে তুলে নিয়ে ফরেস্ট বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ফরেস্ট কলোনিতে এসে দেখলো সেই ঘরে লেপচা ওর লোকেদের নিয়ে বসে আছে। ও মীরা আর শুভ স্ত্রীকে বেঁধে ফেললো। তারপর বলল, তুই আমার একটা লোকের আঙ্গুল কেটেছিস, চল তোর একটা নখ উপড়াই। এই বলে লেপচা সাঁড়াশি দিয়ে মীরার কড়ি আঙ্গুলের নখটা উপড়ে নিল। যন্ত্রণায় ছটফট করতে করতে মীরা বলল, তুমি আমার শত্রু নও। নীলমণি এক রাতে আমার বাড়ির সমস্ত পুরুষদের মেরেছে। আর নীলমণি তোমাকে মেয়ে ডেলিভারি করলে আমরা বারবার সেটা আটকাবো, ডেলিভারি হতে দেব না। তার থেকে বরং একটা কাজ করো,
আমি তোমাকে মেয়ে ডেলিভারি দেব, তুমি আমাকে নীলমণির নাতিকে দাও। লেপচা রাজি হয়ে গেল। এদিকে একজন খবরি শঙ্করকে খবর দিল যে আদিত্য ফরেস্ট কলোনিতে আছে, কিন্তু শঙ্কর ওখানে গেলে লেপচা ওর লোকেদের মেরে ফেললো এবং মীরার সাথে আদিত্যকে নিয়ে বেরিয়ে পড়লো। এবার ওরা আদিত্যকে সাহেব বাড়িতে নিয়ে আসবে, তাও আবার লেপচার সাহায্যে। শঙ্কর ভয় পেয়ে সেখান থেকে পালানোর সময় দেখলো নানা উজ্জ্বলের মেয়ে রুচির সাথে কোথাও যাচ্ছে। বাস এবার শঙ্কর নানাকে প্রচন্ড মেরে রুচিকে ওর গাড়িতে তুলে নিল। খবর পেয়ে ভোলা আর মীরা গিয়ে নানাকে হসপিটালে ভর্তি করলো। ভোলা নানাকে ওর বাবার মতোই ভালোবাসে, সেই একমাত্র ভোলার সফট কর্নার। অন্যদিকে লেপচাকে মীরা ফোন করে বলল মেয়ে ঢুকলেই আমার পুরো টাকা। তারপর পাশের কোনো একজনকে বলল এবার সবটা আপনার হাতে। এবার নীলমণি এসেছে মানিক সরকারের স্ত্রীর কাছে, হাত জোর করে বলল আমি তোমাদের সাথে যা করেছি তার জন্য আমার মতো পিশাচেরও খারাপ লাগছে, কিন্তু তোমরা এটা কি করলে? তোমরা তো আমার পথেই নামলে। মানিক থাকলে এটা কিছুতেই হতে দিত না। বড়মা বলল কি হয়েছে? নীলমণি বলল তোমার এই বউ শেষে মেয়ে পাচারের জন্য লেপচার সাথে হাত মেলালো। ও যদি আদিত্যকে ছেড়ে দেয় তাহলে আমিও রুচিকে ছেড়ে দেব। এখন দেখো তুমি কি করবে। বড়মা বলল আমি রাজি, কাল রাত্রে আমার রুচিকে চাই। নীলমণি মুচকে হাসতে হাসতে বেরিয়ে গেল। বড়মা মীরাকে বলল এটা কি শুনলাম, তুমি মেয়ে পাচার করবে? মীরা বলল বদলা নেবার জন্য আমি সব করব। পরদিন রাত্রে শঙ্কর রুচিকে নিয়ে আর মীরা আদিত্যকে নিয়ে ওদের ঠিক করা জায়গায় এসে পৌঁছালো। তখনই সবাইকে অবাক করে দিয়ে ভোলার লোকেরা, ইভেন ভোলাও মীরার দিকে বন্দুক তুললো আর আবারও আদিত্যকে ওদের সামনে থেকে তুলে নিয়ে গাড়িতে করে পালালো। আর ফোনে বলল নীলমণি তোর সাথে এখন ডাইরেক্ট খেলা আমার, মাঝখানে কোনো মেয়ে ছেলে নেই। তোর নাতির জীবনের দাম ঠিক করব আমি, আর ওই বিধবাগুলোর সাথে তুই যা করার করতে পারিস। এরপর আমরা দেখি মীরার লোকেরা মেয়েদের রেডি করে গাড়িতে তুললো আর অন্যদিকে মীরাদের 4 জনকেই বেঁধে রাখা হয়েছে। ভোলা একটা ঘরে আদিত্যকে বন্দি করে রেখেছে আর মুখে বন্দুক ঢুকিয়ে একটা ভিডিও করলো। বলল তাড়াতাড়ি যা করার করে ফেলুন। তারপর ভিডিওটা নীলমণিকে পাঠিয়ে দিল। ওদিকে নীলমণি অফিসারকে ডেকে পাঠিয়ে সেই ভিডিওটা দেখায়। তারপর অফিসার বলল ভোলাকে ওর বিল থেকে বার করতে গেলে টোপ দিতে হবে। গোটা ধোপাপট্টিটা ওর দিকে, ওখানে জোর করে ঢুকতে গেলে বস্তির মেয়েগুলো কাটারি নিয়ে তেড়ে আসবে। তাছাড়া জোর করতে গেলে ওরা আদিত্যকেও তো মেরে ফেলতে পারে, তাই ওকে বিল থেকে বার করতে গেলে ওই বিধবাগুলোই হচ্ছে টোপ। আমি একবার ওদের সাথে কথা বলে আসি। অফিসার মীরার কাছে গিয়ে বলল এবার বলুন তো ভোলাকে কিভাবে বাইরে আনা যাবে। মীরা বলল নানা পাহাড়ের হসপিটালে ভর্তি আছে, ওই ভোলার জীবন। অফিসার এই খবরটা নীলমণিকে এসে দিল আর সাথে সাথে নীলমণির লোক গেল পাহাড়ে নানাকে তুলতে। এদিকে মেয়েদের ট্রাক লেপচার এরিয়ায় ঢুকে গেছে। লেপচার লোক চেক করে সেটা লেপচাকে জানিয়ে দিল। ফলে লেপচা মীরাকে দেওয়া কথা মতো টাকা ওকে পাঠিয়ে দিল। ভোলার কাছে মেসেজ এলো টাকা ঢুকেছে। ভোলা ওর লোককে বলল টাকাটা ক্যাশের অ্যারেঞ্জ করো, কিন্তু ভোলা ওর নানাকে হসপিটালে দেখতে গিয়ে দেখলো যে ওর নানা নেই। এরপর নীলমণির ছেলে শঙ্কর একটা ভিডিও পাঠালো ভোলাকে, যেখানে দেখা গেল নানা এখন ওদের কাছে। তাই বাধ্য হয়ে ভোলা আদিত্যকে আবার নীলমণির কাছে নিয়ে এলো। এরপর নানা ভোলার কাছে আর আদিত্য ওর দাদুর কাছে চলে যায়। কিন্তু নীলমণি হঠাৎ করে ওর লোক শিবাকে ভোলা আর মেয়ে 4টেকে মেরে ফেলতে বলে। শিবা ভোলার দিকে বন্দুক তুললেই ভোলা হেসে বলল পিছনের ডিকিতে টাকা আছে, যা নিয়ে নে। টাকা দেখেই নীলমণির লোকেরাই এবার নীলমণির দিকে বন্দুক তুলে দাঁড়ালো। এবার হঠাৎ মীরা হাসতে শুরু করেছে। নীলমণি, শঙ্কর আর গৌতমের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ভয়ে যেন ওদের রক্ত শুকিয়ে গেছে। আমরা দেখি মীরা ভোলার সাথে আগেই একটা প্ল্যান করে রেখেছিল। ভোলা বলেছিল নীলমণিকে মারতে গেলে ওদের লোকদের কিনতে হবে, যেমন নীলমণি কালীকে কিনেছিল তেমনি আমাদেরও শিবাকে কিনতে হবে। মীরা বলল লেপচার কাছে মেয়ে না ঢুকলে আমাদের কাছে টাকা আসবে না ভোলা, তাই যতক্ষণ না আমাদের কাছে টাকা আসছে ততক্ষণ সময়টা আমাদের যে করেই হোক পার করতে হবে। তাই ভোলা মীরারই কথা মতো নীলমণির নাতিকে মীরার কাছ থেকেই বন্দুক দেখিয়ে সরিয়েছিল, কারণ ওদের সময়ের দরকার ছিল। আর সেই সময়টাতে মেয়েগুলো লেপচার কাছে পৌঁছে যায় আর টাকা এদের হাতে চলে আসে। ভোলা বলল ম্যাডাম, কিন্তু ওই সময়টার মধ্যেই যদি আপনাদের মেরে ফেলে? ওরা আমাদের মারবে না, তার কারণ ওরা জানে না কিভাবে তোমাকে বিল থেকে বার করতে হবে, সেটা একমাত্র আমি জানি, তাই ওরা আমাদের বাঁচিয়ে রাখবে। এখন নীলমণি, শঙ্কর আর গৌতম হাত তুলে অবাক হয়ে মীরার দিকে
তাকিয়ে আছে। মীরা ভোলাকে বলল, আদিত্য আর রুচিকে এখান থেকে নিয়ে যাও। এবার মীরা ঠিক যেভাবে শঙ্কর ওর চোখের সামনে অর্জুনকে মেরেছিল তেমনি ভাবে নীলমণির চোখের সামনে শঙ্করকে গুলি করে মারল। তারপর গৌতমকে বলল, আপনার কাছে দুটো রাস্তা, এদের দুজনের মৃত্যুর দায় নিয়ে জেলে যাওয়া, নয়তো ওদের সাথেই স্বর্গে যাওয়া। এমএলএ গৌতম চুপ করে রইল। তারপর মীরা নীলমণিকে গুলি করতে যাবে, তখনই বড় মা বারণ করে বলল, ওকে আমি মারবো, বন্দুকটা আমাকে দে। নীলমণি বলল, বৌমণি, তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য রইল? আমিও মেয়ে পাচার করতাম, তুমিও মেয়ে পাচারই করছো। এবার হেসে মীরা বলল, এতক্ষণ সমস্ত লেডি অফিসারেরা হয়তো ওখানে সব ঠিক করে দিয়েছে। আমরা দেখি ট্রাকের ভিতরে যে মেয়েগুলোকে তোলা হচ্ছিল আর পাচার করা হচ্ছিল তারা আসলে এক একজন ট্রেন্ড অফিসার। ওরা ট্রাকের উপর থেকেই রাইফেল বের করে লেপচা সমেত ওদের লোকদের মেরে ফেললো। আর এই কাজে মীরাকে সাহায্য করেছিল অফিসার সোমনাথ। অনেকদিন ধরেই ও নীলমণির আর গৌতমের উপর ভীষণ রাগ ছিল, আর আজ সেটা কাজে লাগিয়েছে। নীলমণি হাঁটু মুড়ে বসে বলল, আমাকে মেরে আর কি পাবে বৌমণি? আমার ছেলেটাকে তো মেরেই দিয়েছো। বড়মা বলল, এবার তুমি মরবে। এই বলে নীলমণিকে গুলি করলো। তবে গিয়ে ওদের চারজনের মনের জ্বলতে থাকা আগুন শান্ত হয়। এবার মীরা ইলেকশন জিতে বড় মন্ত্রী হয়েছে, ওর ফুটফুটে একটা ছেলে হয়েছে। একদিন মীরাকে আননোন নাম্বার থেকে একজন মহিলা ফোন করে বলল, সবসময় কাজে এত ব্যস্ত থাকেন, ছেলের একটু খবর রাখুন, যদি কিছু হয়ে যায়। মীরা বলল, কে বলছেন আপনি? মহিলা বলল, লেপচাকে মেরেছেন আপনি, আপনার সাথে দেখা তো করতেই হবে। মীরা বাইরে বেরিয়ে এসে দেখলো ওর ছেলে কোথাও নেই। তো বন্ধুরা, এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসেরকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।